তোমার কলিজার বন্ধুরা কেমন আছো তোমরা? তোমাদের মাঝে আজকে নতুন আরেকটি ঘটনা নিয়ে আসলাম। ঘটনা তোমাদের হাতের কাজ করতে ইচ্ছা হবে তাড়াতাড়ি কানে হেডফোন নিয়ে বসে যাও আমার গল্পটি শোনার জন্য, কারণ রাতের কাজ করবে কিন্তু তোমরা 100% শিওর। আর আমার গিটার মাঝখানে আমি আমার ইমু নাম্বার দিয়ে ইমু নাম্বার কানেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারবে, তার জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। তুমি তো অনেক ক্লান্ত, আজ আমি তোমার মাথায় তেল মালিশ করে দেই চাচি বল নরম গলায়। তার হাত যখন আমার চুলে আলতো করে ঘুরছিল আমার গায়ে এক অন্যরকম অনুভূতি হচ্ছিল। কিছুক্ষণ পর তার হাত আমার পিঠের দিকে নামল। পূজা চাচি সবসময় নিজের কাজে ব্যস্ত থাকত, তাই আমার জন্য এমন কিছু করার সুযোগ খুব একটা পেত না, কিন্তু সেদিন রাতে চাচি নিজের হাতে আমার মাথায় তেল মালিশ করছিল। মালিশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম টের পাইনি। সকালে ঘুম ভেঙে দেখি আমার শার্ট নেই আর সে আমার পায়ের কাছে শুয়ে ঘুমিয়ে আছে। ওকে এভাবে দেখে মনটা ভরে গেল। তারপর যখন চাচি ঘুম থেকে উঠল, যখন আমার বাবা মা বিদেশে চলে গেলেন, তখন আমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হলো। মা বাবা আমার যত্ন নেওয়ার জন্য আমার চাচিকে আমাদের বাড়িতে থাকতে বললেন। চাচি, যার নাম পূজা, বয়সে প্রায় 40 এর কাছাকাছি ছিলেন। বয়স হলেও তার ব্যক্তিত্ব ও রুচিশীলতা ছিল মনোমুগ্ধকর। তার চালচলন, হাসি আর কথার ধরন সবকিছুই একেবারে আকর্ষণীয় ছিল। আমি তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। সত্যি বলতে চাচি ছিলেন সত্যিই আকর্ষণীয়। তার মুখে সবসময় এক ধরনের অদ্ভুত হাসি লেগেই থাকত। আর চাচি যে আমার যত্ন নিতেন তা এক কথায় ছিল ভীষণ আলাদা। আমার প্রতি তার এমন একটি ভাবনা ছিল যেন আমি এখনও সেই ছোট্ট শিশু যে প্রতিটি প্রয়োজনের জন্য অন্যের উপর নির্ভরশীল। তিনি আমার খাবার দাবার থেকে পোশাক পরিচ্ছদ সবকিছুতেই নজর রাখতেন, যেন আমার প্রতিটি ছোট বড় দায়িত্ব তারই উপর। অনেক সময় তার এই অতিরিক্ত যত্ন আমার মনে প্রশ্ন জাগাত, কিন্তু সত্যি বলতে এর মধ্যে এক ধরনের স্বস্তি খুঁজে পেতাম। সকালে তিনি যখন আমাকে গোসল করার কথা বলতেন, তার কণ্ঠে এক আলাদা ভাব থাকত। বারবার তিনি নিজেই আমাকে গোসল করাতে চাইতেন, যেন বুঝতেই চাইতেন না যে আমি এখন বড় হয়েছি। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করো না। আর বকবকগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। একদিন চাচি আমাকে বললেন, তুমি ছোটবেলায় কতবার আমার কাঁধে উঠে খেলতে। আমি একটু লজ্জায় পড়ে চাচিকে বললাম, চাচি আমাকে এভাবে লজ্জা দিও না। কিন্তু তিনি থামলেন না এবং গোসলের সময় আমার দিকে তাকিয়ে রইলেন। আমার নাম কুনাল আর আমার বয়স এখন 20 বছর। ছোট থেকে শুনে আসছি যে মায়ের পরেই চাচি ঠিক মায়ের মতো। এই কথাগুলো বরাবরই আমার মনে একটা প্রশ্নের জন্ম দিত, সত্যিই কি চাচি এতটা গুরুত্বপূর্ণ? তবে কখনো ভাবিনি যে চাচি আর আমার মধ্যে এমন কিছু ঘটবে যা আমি কল্পনাও করিনি। যিনি ছোটবেলায় আমার এত যত্ন নিয়েছেন, তার দৃষ্টিভঙ্গি কখন যে এতটা বদলে যাবে বুঝতেই পারিনি। একবার আমার বাবা মা 2 মাসের জন্য বিদেশে গিয়েছিলেন। মা বাড়ির দেখাশোনার জন্য একজন সহকারী পাঠিয়েছিলেন। পরদিন সকালে যখন ঘুম থেকে উঠলাম, তখন হঠাৎ দরজার ঘণ্টা বাজল। যেহেতু মা বাবা বিদেশে ছিলেন, তাই ভাবলাম হয়তো কেউ এসেছেন। দরজা খুলতেই সামনে দাঁড়িয়েছিলেন এক লম্বা সুন্দরী এবং আত্মবিশ্বাসী মহিলা। তার চোখে ছিল এক ধরনের ঝলক আর তার মুখে ছিল মৃদু হাসি। তিনি হাসতে হাসতে বললেন, এই বাড়িতে একজন কাজের মহিলার দরকার ছিল, তাই না? আমি তাকে মনোযোগ দিয়ে দেখলাম এবং বললাম, হ্যাঁ, সম্ভবত আমার মা আপনাকে ডেকেছেন। তারপর তাকে বাড়ির ভেতরে নিয়ে এলাম। যখন তিনি ঘরে ঢুকলেন, আমি তাকে রান্নাঘর দেখালাম। তবে তিনি এমনই অভিজ্ঞ ছিলেন যে রান্নাঘরে কি কোথায় আছে তা সঙ্গে সঙ্গেই বুঝে গেলেন, যেন আগে থেকেই এখানকার সবকিছু তার জানা। আমি ভাবলাম এটা খুবই ভালো হলো, মা নিশ্চিন্ত থাকতে পারবেন। তখনই মাকে ফোন করে জানালাম যে কাজের মহিলা এসে গেছে। মা এটা শুনে অনেকটাই নিশ্চিন্ত হলেন। আমিও বুঝলাম এখন আর একা থাকার অনুভূতিটা থাকবে না। সারাদিনের কাজের পর সন্ধ্যায় কাজের মহিলার ছুটি দেওয়ার সময় হঠাৎ করেই তিনি আমাকে বললেন, কুনাল, সকাল থেকে তোমার সাথে আছি, কিন্তু তুমি এখনও আমাকে চিনতে পারলে? তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, আমি জানি আপনি বাড়ির কাজে সহায়তা করতে এসেছেন, তবে আর কি পরিচয় আছে আপনার? তিনি হাসতে হাসতে বললেন, আমি এ বাড়িতে কাজের মহিলা হিসেবে এসেছি বটে, কিন্তু আগে আমাকে তুমি পূজা চাচি বলে ডাকতে। আমার নাম পূজা, তোমার ছোটবেলা থেকেই আমি তোমার দেখাশোনা করেছি। আমি বিস্মিত হয়ে বললাম, আমার জানা ছিল না যে পূজা চাচি আমার জন্য এসেছেন। মানুষ যখন বড় হয় তখন শৈশবের অনেক কিছু ভুলে যায়। আমারও তাই হয়েছে। পূজা চাচি এই কথা বলতেই তিনি আমার হাত নিজের হাতে নিলেন আর তার স্পর্শে মায়ের মতোই এক ধরনের স্নেহ অনুভব করলাম। আমার মনে অদ্ভুত এক আনন্দের ঢেউ বয়ে গেল। আমি তাকে বললাম, এত বছর পর আপনাকে দেখে সত্যিই আমি খুব খুশি হয়েছি। সন্ধ্যা প্রায় 6টা বাজে, তাই তাকে বললাম, আজকের কাজ শেষ, এখন আপনি বিশ্রাম নিতে পারেন, কাল সময়মতো চলে আসবেন। তখন তিনি বললেন, কুনাল, আমার নিজের থাকার জন্য কোনো বাড়ি নেই। তুমি যদি আমার বেতনের কিছুটা কমাও তাও সমস্যা নেই, তবে যদি তোমাদের বাড়িতে একটি ঘরে থাকতে পারি তাহলে ভালো হয়। আমি সঙ্গে
সঙ্গে মাকে ফোন করে সব জানালাম। মা বললেন, আমাদের বাড়িতে তো একটি ঘর খালি আছে, ওটা তাকে দিয়ে দাও, ও থাকলে তোমার কোনো প্রয়োজন মুহূর্তেই পূরণ করবে, তোমার ছোটখাটো কাজে সাহায্য করবে। মায়ের কথা শুনে আমি তাকে সেই ঘরটি থাকার জন্য দিলাম। তিনি সাথে কোনো পোশাক আনেননি, তাই মায়ের কিছু পুরনো শাড়ি তাকে দিলাম এবং মায়ের ঘরে পোশাক পাল্টানোর কথা বললাম। আমি বাইরে চলে এলাম। প্রায় 1-0 মিনিট পরে আমি মায়ের ঘরে গেলাম, কারণ আমার ফোনের চার্জার দরকার ছিল। তবে ভুলে গিয়েছিলাম যে চাচি তখন ঘরেই ছিলেন। আমি দেখলাম চাচি পোশাক পরিবর্তন করছে। লজ্জায় তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু চাচি যেন এতে কোনো সংকোচ অনুভব করলেন, বরং বললেন, কুনাল এসো, এখানে বসো, আর বলতো তোমার মায়ের এই শাড়ি আমার উপর কেমন লাগছে। তার পোশাক পরিবর্তনের মধ্যেও তিনি আমাকে সামনে বসতে ডাকছিলেন, কিন্তু আমার মনে হলো এটা ঠিক নয়। চাচি দেখতে অত্যন্ত সুন্দর ছিলেন, বয়স প্রায় 4-0 হলেও তার শরীর ও চেহারা বয়সের চেয়ে অনেক কম মনে হতো। কিছুক্ষণ পরে তিনি মায়ের শাড়ি পরে ঘর থেকে বেরিয়ে এলেন, আর পুরনো শাড়িতেও তাকে চমৎকার দেখাচ্ছিল। এভাবে কয়েকদিন কেটে গেল। পূজা চাচি প্রায় 1-0 দিন ধরে আমি অনেক সুন্দরী, এটা কিভাবে সম্ভব যে সাগরের আমাকে ভালো লাগে না, আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকেও কিভাবে তাকাই। তারপরে আমার মাথায় আসতে থাকলো, ওই মেয়েটা হয়তো অনেক সুন্দর, আমিও হয়তো তার মতো সুন্দরী না। সে যাই হোক না কেন, আমি সহ্য করতে পারছিলাম না। রাগে আমার চোখ থেকে পানি পড়তে থাকলো। আমি সাগরকে ডাকলাম। ও আমার রুমে এসে আমাকে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে বলল, আমাকে কেন ডেকেছেন? আমি বললাম, ভিতরে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। ঘরের ভিতরে এলে আমি ওকে বললাম, আমি তোমাকে ভালোবাসি। ও আমার এই কথা শুনে আমার মুখের দিকে প্রথমে বারবার তাকালো, সেটাও খারাপ চোখে। ও বলল, কথা বলতে আপনার লজ্জা করে না? আমি বললাম, তুমি হলে এত সুন্দর, এতে আমার কোনো দোষ নেই। তারপর আমি আলমারি থেকে অনেক টাকা বের করে ওকে দিলাম। এত টাকা দেখে অবাক হয়ে গেল। আমি বললাম, আমি তোমাকে টাকা দিয়ে ভরিয়ে দেব যদি তুমি আমার ইচ্ছা পূরণ করো। আমি শুধু এই অবধি বলেছিলাম। তখন ও আমার মুখে একটা থাপ্পড় দিল এবং বলল, আমি মালিককে সব কথা বলে দেব যে আপনার চিন্তা ভাবনা কি। আমি আপনাকে সবসময় বড় দিদির মতো ভাবি, আর আপনার আমাকে নিয়ে এসব ভাবতে লজ্জা করে না? আমি ওর থাপ্পড়ে এতটা ব্যথা পাইনি যতটা ওর দিদি ডাকাতে পেয়েছি। আমি বললাম যে আমি তোমার দিদি না, আমি তোমাকে ভালোবাসি। তোমার প্রেমে এতটাই পাগল হয়ে গেছি যে যে কোনো মূল্যে তোমাকে পেতে চাই। আর তুমি যে মেয়েকে বিয়ে করার কথা বলছিলে, আমি তোমাকে তা করতে দেব না। আর তুমি যদি আমার স্বামীকে আমার সম্পর্কে কিছু বলার চেষ্টা করো, তবে আমি তোমার সাথে কি করতে পারি তা তুমি কল্পনাও করতে পারবে না। আমি পাগল হয়ে গিয়েছিলাম আর পাগলের মতো চিৎকার করে ওকে সব বলছিলাম। এই কথা শুনে সাথে সাথে ঘর থেকে বেরিয়ে গেলে পরের দিনও কি বলবে আমি তো ভেবেই নিয়েছিলাম, কিন্তু ও আমার স্বামীকে বলতে থাকলো, আমি আপনার কাজ করতে পারবো না। আমার স্বামী বল, কেন পারবে না? তুমি কি বলছো? জানো, তোমার সাথে আমার 2 বছরের কথা হয়েছে। আমার স্বামী আরও বলতে থাকলো, এই তো কদিন আগে আপনি কান্নাকাটি করছিলেন কাজ নেয়ার জন্য, এই 2 মাসে এমন কি হলো যে তুমি কাজ ছেড়ে দিতে চাও? সাগর বলতে থাকলো, আমি আপনাকে কারণটা বলতে পারবো না। আমার স্বামী ওকে বল, ঠিক আছে, তোমাকে যে অগ্রিম টাকা দিয়েছিলাম তা ফেরত দাও। আমি তোমাকে কাজের জন্য 5,000,000 টাকা দিইনি যে তুমি 2 মাস পরে কাজ ছেড়ে চলে যাবে। তুমি অনেক ভালো ছেলে বলে তোমাকে আমি বাড়িতে রেখেছিলাম। তুমি বাড়িতে থাকলে আমার স্ত্রী নিরাপদে থাকবে, এটা আমি নিশ্চিত ছিলাম। সেজন্যই তোমাকে দেখেছিলাম। যাই হোক, কালকে শহরের বাইরে যাচ্ছি, 3 দিন পর ফিরব। সেজন্য তোমাকে 3 দিন ছুটি দিতে পারবো না। আমি ফিরে এলে চলে যেও, আর আমার টাকাও ফেরত চাই। আমার স্বামী 3 দিনের জন্য কোথাও যাবে। এটা শুনে আমি অনেক খুশি হলাম। এই 3 দিন আমি সাগরকে দিয়ে আমার ইচ্ছা পূরণ করতে পারব। কিন্তু কথাটা শুনে সাগর অনেক টেনশনে পড়ে গেল। পরের দিন আমি আমার স্বামীর ব্যাগ গুছিয়ে দিলাম। আমার স্বামী যাওয়ার সময় আমাকে বলল যে এর দিকে খেয়াল রেখো যেন পালিয়ে যেতে না পারে। পুরো 5,000,000 রিম দিয়েছি আমি। এর খুব প্রয়োজন ছিল। এর শ্বশুর তার মেয়ের বিয়ে অন্য কারো সাথে দিয়ে দিত, তাই 5,000,000 টাকা দিয়ে সেখানে বিয়ে পাকা করে আসে। এখন আমি বুঝতে পারছি কেন এ আমাদের এখানে কাজ করে। আমার স্বামী চলে গেল আর সাগরও দোকানে চলে গেল। রাতে যখন সাগর বাড়ি ফিরে এলো তখন আমি সেজে ওর সামনে দাঁড়ালাম। আমাকে দেখে ওর মনোভাব পরিবর্তন হয়ে গেল। এরপর সোজা স্টোর রুমে গিয়ে ভিতর থেকে দরজা লাগিয়ে দিল। আমি এটা দেখে ওর উপরে রেগে গিয়ে বললাম, তাড়াতাড়ি দরজাটা খোলো। সাগর বলল, তুমি এখান থেকে যেতে পারো, আমি দরজা খুলব না। আমি অনেকক্ষণ ওর দরজার সামনে ছিলাম। তারপরে ক্লান্ত হয়ে ঘরে ফিরে এলাম। ওর উপর আমার অনেক রাগ হচ্ছিল। রাত 12টার দিকে আমার মাথায় হঠাৎ খেয়াল হলো যে আমার কাছে তো স্টোর রুমের চাবি আছে। আমি দেরাজ থেকে স্টোর রুমের চাবি বের করে অনেক আস্তে আস্তে স্টোর রুমের দরজা খুললাম। সামনের খাটের উপর মুখে চাদর দিয়ে সাগর ঘুমাচ্ছিল। আমি আস্তে আস্তে স্টোর রুমের দরজা বন্ধ করে ঘাটের উপরে ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম। ঘরে হালকা অন্ধকার ছিল। আমি ওকে ধরতেই যে শব্দ শুনলাম তা আমার মন কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমি সাথে সাথে উঠে বসলাম। একটা টর্চের আলো আমার মুখের উপর পড়ল। তার আলো আমি দেখতে
পেলাম যে লোকটা খাট দখল করে আছে সে আর কেউ না আমার স্বামী। এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার স্বামী বলল, সাগর আমাকে তোমার ব্যাপারে সব কথা বলেছে এবং আমি মিথ্যা বলেছিলাম যে আমি অন্য শহরে যাচ্ছি। আমি তোমার সত্যিটা দেখতে চেয়েছিলাম। আমি কাঁদতে থাকলাম। আমি আমার স্বামীর সামনে আমার সব সত্যটা বেরিয়ে গেছে। সে আমাকে ছেড়ে দিল আর সকালে আমাকে বাপের বাড়িতে ফিরে যেতে বলল আর বলল আমিও সুন্দরী মহিলার সাথে আমার জীবন কাটাতে পারি, কিন্তু খারাপ মহিলার সাথে না। একজন স্বামী তার স্ত্রীর শখ পূরণের জন্য সারাদিন কঠোর পরিশ্রম করে এবং সে স্ত্রীর কাছ থেকে বিশ্বস্ততা আশা করে, নইলে টাকা দিয়ে তো যেকোনো খারাপ মহিলা বিছানায় যেতে রাজি হয়ে যায়। আমি সবকিছু হারিয়ে ভাবছি যদি আমি আমার চরিত্রটা ঠিক রাখতাম যেমনটা সাগর একজন ছেলে মানুষ হয়েও রেখেছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। আশা করি গল্পটি অনেক ভালো হয়েছে। যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।